প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও চাকরির সুপারিশ। স্কুল সার্ভিস কমিশনের দাবি তারা সুপারিশ করেনি। মধ্যশিক্ষা পর্ষদের পাল্টা দাবি তারা কমিশনের সুপারিশ পেয়েই নিয়োগপত্র দিয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সব নিয়োগ দুর্নীতি মামলায় সামনে এসেছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা নাম। তিনি এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন। সিবিআই বৃহস্পতিবার রাত 12টার মধ্যে শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে। ডক্টর এসপি সিনহা স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভাইসার ছিল এবং ওই মনিটরিং কমিটির তিনি কনভেনার ছিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন যে সমরজিৎ আচার্যকে, যিনি প্রোগ্রাম অফিসার ছিলেন, তাকে রেকমেন্ডেশন লেটারগুলো ইস্যু করার নির্দেশ দিয়েছিলেন, যেগুলো অন্য মামলায় উঠে এসেছিল। তাই মহামান্য বিচারপতি আজকে নির্দেশ দিয়েছেন সেই ডক্টর শান্তিপ্রসাদ সিনহাকে আজকে রাত্রি 12টার মধ্যে তাকে ইন্ট্রোগেট করতে হবে এবং সিবিআই তাকে ইন্ট্রোগেট করবে। শেষ 2 মাসে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 4টে মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়, কিন্তু সবকটা নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। তার দেওয়া রায় বারবার স্থগিতাদেশ কেন প্রশ্ন তুলে বিচারপতি গঙ্গোপাধ্যায় দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন, যাকে অনেকেই বলছেন নজিরবিহীন। এবার সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে নির্দেশ দিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে। অনুবাংশু নিয়োগীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বকটুইকাণ্ডে এবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে দমকলের রামপুরহাট ফায়ার স্টেশনের ওসি। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে পৌঁছন দমকলের ওসি। ছিলেন 21শে মার্চের রাতে দমকলের ডিউটি অফিসারও। এফআইআরের তথ্য অনুযায়ী 21শে মার্চ রাতে পুলিশের থেকে আগুন লাগার খবর পায় রামপুরহাট ফায়ার স্টেশন। রাত 10টা 30 নাগাদ দমকলের 2টি ইঞ্জিন পৌঁছয় বকটুই গ্রামে। আগুন নিয়ন্ত্রণে আনার সময় 4 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের এফআইআরের তথ্য অনুযায়ী রাত 2টো নাগাদ আগুন অল্প বিস্তর নিয়ন্ত্রণে আসার পর দমকল বেরিয়ে যায়। 22শে মার্চ সকাল 7টা নাগাদ ফের দমকল যায় ঘটনাস্থলে। তখনও আগুন জ্বলছিল। সকাল 8টায় এসেছি, তখন পুরো এলাকা একদম জ্বলছে। কতগুলি 10 থেকে 12টা বাড়ি। আপনার কি কাজে বাধা পেয়েছিলেন? বাধা সেইভাবে পাইনি। প্রথমে পুরো ছিল, আমি বলতে পারি না। সকাল থেকে এসে আমি তারপর আমি কিছু বাধা পাইনি। ফলে দমকলের যে ভূমিকা সেদিন রাতে করা উচিত ছিল, যে ভূমিকা তাদের পালন করা উচিত ছিল, সেটা পালন করা হয়নি বলেই তদন্তকারী অফিসাররা মনে করছেন। এখানে দমকলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ দমকলের কন্ডাক্ট অ্যান্ড ডিউটিতে স্পষ্ট বলা আছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কেউ আটকে আছে কি না সে বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘটনাস্থল ছাড়া যাবে না। তাহলে বকটুইয়ে কেন রাতেই দমকল ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যায়? তখনও তো আগুন পুরোপুরি নেভেনি। 4 জনকে রাতে আহত অবস্থায় উদ্ধার করা হয়, আর কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করা হয়েছিল কি? নিশ্চিত না করে কেন ঘটনাস্থল ছাড়ল দমকল? রাতে কার নির্দেশে দমকল ঘটনাস্থল ছাড়ে? রাতে কোনো বাধা পেয়ে কি দমকল ফিরে আসতে বাধ্য হয়েছিল? রাতে ঘটনাস্থল ছাড়ার সময় পুলিশের সঙ্গে দমকলের কি কথা হয়েছিল? 21শে মার্চ রাতে শুরু থেকেই দমকলের সঙ্গে ছিলেন ওসি নলহাটি, তৎকালীন আইসি রামপুরহাট, এসডিপিও, যাদের বয়ান ইতিমধ্যে রেকর্ড করেছে সিবিআই। পুলিশের সঙ্গে দমকলের বয়ান মিলিয়ে দেখতে চায় সিবিআই। ভাদু খুনের তদন্ত জেলা পুলিশ করলেও বকটুই মোড়ের সংলগ্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। গত বছর 21শে মে প্রাণহানির আশঙ্কায় পুলিশকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ। এসডিপিও সেই কথা জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে পার্সোনাল সিকিউরিটি অফিসে নিয়োগের আবেদনও জানান, কিন্তু তারপর আর কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। এবার সামনে এলো আরও একটি চিঠির তথ্য। প্রাণহানির আশঙ্কার পাশাপাশি ভাদু শেখ নির্দিষ্টভাবে তাঁর খুনের পরিকল্পনাকারী হিসেবে নিউটন শেখের নাম জানায় পুলিশকে। এই নিউটন শেখই ভাদু খুনের অন্যতম অভিযুক্ত। গত বছরই ভাদু শেখ নিউটনের নাম সহ খুনের আশঙ্কা জানিয়ে পুলিশকে চিঠি দিলেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন উঠছে। পিয়ালি মিত্র রিপোর্ট, জি 24 ঘন্টা। গত বছর দিওয়ালির সময় পেট্রোল ও ডিজেলের উৎপাদন শুল্ক ছাঁটাইয়ের পর দেশের টানা 137 দিন তেলের দাম বাড়েনি। তবে আশঙ্কা ছিল উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোট মিটতেই দাম চড়বে তেলের। ভোটে 4 রাজ্যে বাজিমাত বিজেপির। তারপর থেকে হু হু করে বাড়ছে তেলের দাম। বৃহস্পতিবার 83 পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি 111 টাকা 35 পয়সা। কলকাতায় সেঞ্চুরির দিকে ডিজেলও 80 পয়সা বেড়ে এদিন কলকাতায় 1 লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে 96 টাকা 22 পয়সা। এই নিয়ে গত 10 দিনে 9 বার বাড়ল তেলের দাম।
পেট্রোপণ্যের এই লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশ জুড়ে পথে নেমেছে বিরোধী দলগুলি। বৃহস্পতিবার দলীয় সাংসদদের নিয়ে দিল্লির বিজয় চকে অবস্থান বিক্ষোভে বসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। सरकार का बड़ी सिंपल सोच है कि जितना भी पैसा गरीबों से निकाला जा सकता है उसको निकालो और 2-3-4 बड़े उद्योगपतियों के हाथ कर दो। तो यही बेसिकली प्रोसेस यही चल रहा है। फायदा किसको हो रहा है? फायदा जो सबसे बड़े अरबपति हैं 2-3 उनको हो रहा है, और नुकसान किसका है? नुकसान गरीबों का है, मिडिल क्लास का है, और जो आम जनता है उनका है। मोदी जी का असली स्वरूप निकल चुके हैं। 137 दिन के बाद रोजाना धड़ल्ले से मर्जी से अपने ये दाम की इजाफा करते जा। এদিন কলকাতার ভবানীপুর ও টালিগঞ্জে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল। এদিন তারকেশ্বরের একটি পেট্রোল পাম্পের সামনে উনুনে রান্না করে প্রতীকী প্রতিবাদ করেন রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকরা। এর আগে উত্তরপ্রদেশ ইলেকশনের আগে 4 মাস বাড়ায়নি। ইলেকশনে জেতার পর ওদের নৌকদাত বেরিয়ে পড়েছে। ওরা তো পেট্রোল ডিজেলের দাম নিয়ে মানুষের কথা শুনছেই না। জ্বালানির জ্বালায় বাড়ছে খরচ। এদিন কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা হন বাম সমর্থিত ক্যাব সংগঠনের সদস্যরা। মাঝপথে পুলিশি বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন। পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি কিভাবে হয়, কে দাম নিয়ন্ত্রণ করে, এটা প্রত্যেকের জানা। এখানে কেন্দ্রীয় সরকারের কোনো বড় মাপের ভূমিকা নেই। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্কের নতুন বিন্যাস তৈরি হচ্ছে। ইউক্রেনের রুশ হামলার জেরে আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম। তার প্রভাব পড়েছে দেশের বাজারেও। তেলের দাম বাড়ায় চড়চড়িয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। আমজনতার মাথায় হাত। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যগুলির কাছে তেলের ওপরে করের বোঝা কমানোর পক্ষে সওয়াল করছেন অর্থনীতিবিদদের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বুধবার সংসদে দাঁড়িয়ে তৃণমূলকে নিশানা করেন অমিত শাহ। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন সৌগত রায়। পশ্চিমবাংলায় হারটা ভুলতে পারছেন না, তাই কোনো একটা সুযোগ পেলেই তৃণমূল কংগ্রেসকে, পশ্চিমবাংলার সরকারকে আক্রমণ করেছে। অমিত শাহ তাই করেছেন, এটা নতুন কিছু নয়। ঠিক কি হয়েছিল বুধবার? পুরো ভোটের ঠিক আগে দিল্লির 3টি পুরসভা মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে মোদী সরকার। বুধবার দিল্লি পুর নিগম সংশোধনী বিল নিয়ে লোকসভায় বক্তব্য রাখছিলেন অমিত শাহ। এর বিরোধিতায় সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়। পাল্টা সুর চড়ান অমিত শাহ। हम सब जगह चुनाव लड़ना चाहते हैं और जीतना भी चाहते हैं, मगर हम सत्ता विपक्षी कार्यकर्ताओं को मारकर हथियाना नहीं चाहते दादा। सीरीज ऑफ खून कर हथियाना नहीं चाहते। कार्यकर्ताओं की पत्नियों और बहनों पर बलात्कार कर हम नहीं चाहते सत्ता ले। कांग्रेस पार्टी, टीएमसी, बाकी सारी पार्टियों के नाम देना नहीं चाहता, जो अपनी पार्टी में परिवार के आधार पर पार्टी चलाते हैं, कई सालों तक अध्यक्ष का चुनाव नहीं कर सकते हैं, वो देश के लोकतंत्र की चिंता कर। अरे भले अपने कार्यालय में तो चुनाव करा लो भाई, पहले अपनी पार्टी में तो करा लो। কালকে আমি প্রশ্ন তুলেছিলাম যে বিজেপি দিল্লিতে মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন চায় না, সেই জন্যে তারা ওই আইনটা নিয়ে এসেছিল 3টে মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক করাকে। সেই প্রশ্নের জবাব না দিয়ে উনি বললেন যে বিজেপি এইসব লুটতরার জোর করে ভোট জেতায় হিংসায় বিশ্বাস করে না। উনি ওনার কথা বলেছেন, কিন্তু এতে তো আমরা একমত নই। তৃণমূল কংগ্রেস কোনো জোর করে জুলুম করে লুটতরাজ করে ভোট জেতে না। বক্তব্য নিয়ে জাতীয় স্তরে বারবার সরব হয়েছে বিজেপি। হিংসা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মুখ খুলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে রামপুরহাটের গ্রামে ঘুরে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজনৈতিক মহলের একাংশের মতে এই পরিস্থিতিতে সংসদে দাঁড়িয়ে যেভাবে তৃণমূলকে নিশানা করলেন অমিত শাহ, সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। নোবেলজয়ী সাহিত্যিক অরহান পামুক বলেছিলেন,
কুকুররাও বলতে পারে, বলে শুধুমাত্র তাঁদের সঙ্গে যারা শুনতে জানেন। এই কুকুরটাও হয়তো বলেছিল, কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। ছিল না তার প্রভু লালন শেখ। বকটুইয়ে পুড়িয়ে মারার ঘটনায় অন্যতম অভিযুক্ত লালন 21শে মার্চের সেই ভয়ঙ্কর রাতের পর থেকেই পলাতক, বাড়িতে তালা। সেই থেকে বাড়িতে বন্দি এই কুকুর। সে ভাদু শেখের খুনের ঘটনা জানে না, পুড়িয়ে মারার ঘটনাও জানে না, শুধু জানে যে সে এখন একা। বৃহস্পতিবার লালনের বাড়িতে তালা ভেঙে ঢোকেন সিবিআই আধিকারিকরা, উদ্ধার করেন এই কুকুরটিকে। এখনই সিবিআই আধিকারিকরা এই কুকুরটিকে সেখান থেকে রেস্কিউ করে তারা একজন প্রতিবেশীদের হাতে তুলে দেয় এবং দেখা যাচ্ছে যে প্রায় 9 থেকে 10 দিন, যেটা অনুমান করা হচ্ছে কুকুরটি কিছু না খেয়েছিল। আমাকে বাড়িতে আমি এলাম টোটো নিয়ে, তখন সিবিআই স্যার আমাকে ডাকলো, যেখানে বাড়িতে এনে কুকুরটাকে আমার হাতে তুলে দিলে। টোটো চালিয়ে খাই, ও কী খাই আমরা তো বুঝতে পারছি না, বাট আমরা যেটা আমরা দিয়েছি সেটাই ভাত দিয়েছি, জল দিলাম ওখানে। অনেকদিন পরে মুখের সামনে খাবার, তেষ্টা মেটাতে জল, সঙ্গে একটু আদর। পুড়িয়ে মারায় অভিযুক্ত লালন পলাতক। তার পোষ্যটি নতুন জীবন ফিরে পেল। বদলাপুর বকটুইয়ে এ এক জীবন ফিরে পাওয়ার গল্প। বকটুই থেকে ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, জি 24 ঘন্টা। চীন সফর সেরে ভারতে। দুদিনের ভারত সফরে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের ভারত সফরের পর এবার রাশিয়ার বিদেশমন্ত্রীর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন বাণিজ্য সচিব জিনা রেমন্ড বলেছেন, ভারত রাশিয়ার বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক খুবই হতাশাজনক। এখন উচিত ইতিহাসের সঠিক পক্ষ নেওয়া। আমেরিকা এবং যেসব দেশ ইউক্রেনের স্বাধীনতার পক্ষে, তাদের পাশে দাঁড়ানো। রাশিয়ার বিদেশমন্ত্রীর ভারত সফর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অস্ট্রেলিয়াও। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনেরও ফোনে কথোপকথনেও এই বিষয়টি ওঠে। এদিকে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সফরের মধ্যেই ভারত সফরে আমেরিকার অতিরিক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং। চীনে গিয়ে সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। বৈঠকের পর মস্কোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার বার্তা দিয়েছেন চীনের বিদেশমন্ত্রী। এবার ভারতে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক রুশ বিদেশমন্ত্রীর। এ নিয়ে ক্ষুব্ধ আমেরিকা। এটা ভারতের পক্ষে কতটা চাপের? একদিকে রাশিয়া, আরেকদিকে আমেরিকা। কোন পথে ভারসাম্যের কূটনীতি বজায় রাখবে নয়াদিল্লি? এই নিয়েই এখন জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আপসপা, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট। জওয়ানদের সন্দেহ হলেই সরাসরি গুলি চালানোর ক্ষমতা। মূলত উত্তর পূর্বের রাজ্যগুলিতে জঙ্গি তৎপরতা মোকাবিলায় 1958 সালে আপসপা জারি করে কেন্দ্র। সেনাবাহিনীর হাতে বাড়তি এই ক্ষমতা দেওয়া নিয়ে রাজনৈতিক চাপানুত দীর্ঘদিনে। অসম, নাগাল্যান্ড, রাজধানী ইম্ফলবাদে মণিপুরের বাকি এলাকা এবং অরুণাচলের 3 জেলায় আপসপা জারি রয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রের সিদ্ধান্ত, অসম, নাগাল্যান্ড, মণিপুরের কিছু এলাকা আপসপার আওতার বাইরে থাকবে। টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার কয়েক দশক পরে নাগাল্যান্ড, মণিপুর এবং অসমে আপসপার অধীনে থাকা অশান্ত এলাকার পরিধি কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। ये एक बहुत ही बड़ा महत्वपूर्ण कदम है। ये खाली सिंबॉलिक मैसेज नहीं है, ये आसाम को आगे बढ़वाने के लिए, विकास के लिए, उत्तर पूर्व का विकास के लिए एक बहुत बड़ा कदम है। Seeing the long due demands and the desire of the people of the Northeast, particularly people of Manipur, and also I also appreciate the people of Manipur, mainly Srimati Sharmila, who sacrificed half of his life. অমিত শাহের দাবি, নাশকতা রুখতে সুরক্ষা ব্যবস্থা জোরদার হয়েছে এবং দ্রুত উন্নয়নের কাজ হচ্ছে। এই কারণেই আপসপার আওতাধীন এলাকা কমানো হলো। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী 1999 সালে উত্তর পূর্ব ভারতে জঙ্গি কার্যকলাপের সংখ্যা ছিল 1749। 2021 সালে কমে হয়েছে 209। अब ये अफस्पा कम होने का मतलब ये है कि शांति लौट आई है और अब नॉर्थ ईस्ट विकास के पथ पर चल चुके हैं।
আপসপা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর নেপথ্যে রাজনীতিও দেখছেন বিরোধীদের কেউ কেউ। এটা আমাদের খুব খতিয়ে দেখতে হবে, কারণ তারা যখনই বাড়ান আর যখনই কমান তার সঙ্গে কোনো মানুষের সুরক্ষা, দেশের সুরক্ষা প্রাধান্য পায় না, তাদের দলীয় রাজনৈতিক একটা এজেন্ডা থাকে। যে একটা বামপন্থীরা শুরু থেকে বলছে আমাদের আর্ম ফোর্স কখনোই আমাদের দেশের অভ্যন্তরে যুদ্ধ করার জন্য নয়, দেশের সীমানায় শত্রুপক্ষের বিরুদ্ধে লড়ার জন্য। আপসপা প্রত্যাহারের দাবি এবং তা নিয়ে আন্দোলনের ইতিহাসটাও কম বড় নয়। 2রা নভেম্বর 2000 ইম্ফলে গুলি, মৃত মহিলা এবং শিশুসহ 10। আপসপা প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে ওঠে মণিপুর। 5ই নভেম্বর 2000 আপসপা প্রত্যাহারের দাবিতে অনশন শুরু করেন শর্মিলা চানু। 28 বছর বয়সে গ্রেপ্তার করা হয় শর্মিলাকে। ইম্ফলের সরকারি হাসপাতালে টানা 5757 দিন অনশন চালিয়ে যান। টানা 16 বছর পর 44 বছর বয়সে অনশন প্রত্যাহার করেন আয়রন লেডি শর্মিলা। 11 জুলাই 2004 গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় 32 বছরের থামজাম মনোরমার। ধর্ষণে খুনের অভিযোগ ওঠে অসম রাইফেলসের বিরুদ্ধে। আপসপা আইনের অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। গত ডিসেম্বরে কেন্দ্রের তরফে আপসপা নিয়ে উদ্যোগ নেওয়া হয়। 2021 4 ডিসেম্বর নাগাল্যান্ডের মন জেলায় গুলিতে 13 জন সাধারণ মানুষের মৃত্যু হয়। ওই বছরই 26 ডিসেম্বর আপসপা প্রত্যাহারের পর্যালোচনায় কমিটি গঠন করে কেন্দ্র। এর 3 মাস পরেই আপসপার আওতাধীন এলাকার পরিধি কমালো মোদী সরকার। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা।